শিব, যার নামের ভেতরে সমস্ত ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, যার প্রত্যেকটা পরম ভক্ত জীবন মৃত্যুর এই খেলার উপরে বিরাজ করে, যেটা কিনা ঠিক ওই প্রত্যেকটা জীবের নিঃশ্বাস প্রশ্বাসের মতন সরল, যার এই রচনা করা এই আকৃতি, তার মাঝে তোমার কি অবস্থান, তুমি কি নিয়ে এসেছো আর তুমি কি নিয়ে যাবে, তোমায় ভাবতে বাধ্য করে। অবশেষে তুমি বুঝতে পারো এই শরীরটাও যে তোমার নয়, সময় আসলে এই শরীরটাকেও তোমায় ছেড়ে দিতে হবে। কোথাও গিয়ে এটাই হয়তো বেঁচে থাকার মানে বোঝায়, তাই না? প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তুমি তার চোখের সামনে, পলকে পলকে তোমায় নিচ্ছে নেবে, বুঝেও নিচ্ছে কিসের এত অহংকার, কিসের এত অভিমান, তাই না? ভাবতে কেমন অবাক লাগে, যার জটায় বয়ে চলেছে গঙ্গা, যেটা কিনা শান্তি এবং প্রসন্নতা, কিন্তু তার তাণ্ডব এত ভয়ঙ্কর যে এক নিমেষে পুড়ে ছাই করে দিতে পারে এই সৃষ্টিকে। যার প্রত্যেকটা ভক্ত ভক্তিতে এতটাই বিলীন হয়ে থাকে যে এই জগৎ সংসারের সমস্ত মায়ার ঊর্ধ্বে উঠে চলে যায়, তাকে কেবল এক পলক দেখার জন্য পশু, মানুষ এবং স্বয়ং বিজ্ঞানও ছটফট করে। সেটাই হলো মহাদেব, আর তার বাড়ি যাওয়ার আমি ডাক পেয়েছি। আমার আনন্দ পাঁচ ভাগ। নমস্কার, আমার নাম অর্ঘ্য আর আপনারা দেখছেন অর্ঘ্য ব্লগস। শুনবে নাকি আমার গল্প কেদারনাথ যাত্রার? নমস্কার বন্ধুগণ, ঠিক আছে, আমার নাম অর্ঘ্য। হোপফুলি তোমরা আমার ভিডিও দেখছো। বেশি কথা বলার সময় নেই, এখন বাজে ঘড়িতে 4টে, যা টাইম তার থেকে ঠিক 1 ঘন্টা লেট। আর আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের হাঁটা হচ্ছে স্টার্ট, আর ফ্রম সোমপ্রয়াগ টু মাউন্ট কেদারনাথ। ঠিক আছে, সব যেন ঠিকঠাক থাকে এটাই প্রে করো। আর এই তো প্রিটি মাচ দ্যাটস ইট। জাস্ট কালকে আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের 1টা বেজে গেছিলো, আর এখন বাজে ধরে নাও 4টে, মানে 3 ঘন্টা, ওই 2-2.5 ঘন্টা একটু রেডি হতে, নিজের পার্সোনাল গ্রুম করতে তো একটুখানি টাইম লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এই সব কিছু ঠিকঠাক থাকে তার সব কিছু হোপফুলি ভালোই কেটে যাবে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল থেকে, সীতাপুর থেকে পৌঁছে গেলাম সোনপ্রয়াগ, মিনিট 5-7 রাস্তা। আর আমার পেছনে দেখতে পাচ্ছি খুব হালকা করে সূর্য উঠতেও লেগেছে। তো এবার এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, এবার আমরা সবাই শেয়ার গাড়ি করে নেবো, কারণ একটা ডিসিশন নেওয়া হলো ইউনিয়ন এমএস যে যতটা মতন এনার্জি সেভ করা যায় ততটাই ভালো আর কি। ফালতু এখান থেকে মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার মতন। এই 5 কিলোমিটার মতন কিন্তু আমরা কেউ হেঁটে যাব না। তো এবার শেয়ার গাড়িতে চাপা হবে, শেয়ার গাড়ি নেয় 50-100 টাকা মতন করে নেয়। এবার দেখা যাক, সত্যি বলতে খুব মানে এক্সাইটেড লাগে। এটা হচ্ছে সেই রেজিস্ট্রেশন আর কি, মানে তোমার যে কিউআর কোডটা দিয়েছিল রেজিস্ট্রেশনের সময় 4 ধাম, ওই 4 ধামে 3 নম্বর বারো জিনিসটা চাইছে, মানে এটা একটা ডিজিটাল ট্যাগিং করে দেবে তোমার নামে যে হ্যাঁ তুমি ওই ওপরে উঠেছো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এই উত্তরাখণ্ডের পুলিশের একটা চেকিং চলছে, দেখা যাক কী হচ্ছে কি না হচ্ছে। জাস্ট চেকিংটা করে নিয়ে ফিরে আসছি বন্ধু, চাপ নেই, মনে বিশাল ফুর্তি। চেকিং প্রায়শই কমপ্লিট হয়ে গেল। এবার তোমার মাথার উপরে চাঁদ, খুব সুন্দর লাগছে। আর কালকে রাত্রেবেলা অবধি একটু মানে হালকা হালকা মেঘলা ছিল, আজকে কিন্তু একদম পুরো ওয়েদার হেভি ক্লিয়ার। ঠিক আছে, মনে একটা অন্যরকম সাহস, মনে একটা অন্যরকম এনার্জি। ঠিক আছে, আর সবাই আছে, সবারই সাপোর্টার, তাই না? সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। আমাদেরকে নামিয়ে দিল গৌরীকুণ্ডে, ব্যাস আবার কি, গৌরীকুণ্ড থেকে হাঁটা স্টার্ট। আর গৌরীকুণ্ডেই মা পার্বতী আর গণেশ দাদার আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু। ঝাঁকে ঝাঁকে চলেছে লোক তার দরবারে, কেউ যাচ্ছে পালকিতে, কেউ যাচ্ছে পিঠুতে, কেউ যাচ্ছে ঘোড়াতে, আবার কেউ যাচ্ছে পায়ে হেঁটে, কিন্তু যাচ্ছে সবাই। আর কোথাও গিয়ে একটা ইনভিজিবল ফোর্স, না
আমাকে পারতেই হবে, আমাকে হেঁটে উঠতেই হবে। আচ্ছা, একটা কথা বলছি, কখনো মনে হয় না যে এই যে জ্যোতির্লিঙ্গগুলো, তারপরে ধরে নাও কোনো ধরনের বড় কোনো তীর্থস্থান, এগুলো এত দূরে কেন? এগুলো তো কাছাকাছি হতে পারত। মানে নিশ্চয়ই সেই সময়তেও শহর ছিল বড় বড়, তা সেই বড় শহরে কেন হয়নি? এতটা ইনঅ্যাক্সেসিবল কেন? তো যাই হোক, এটার একটা কারণ হচ্ছে যে যখন মানুষের যখন তীর্থযাত্রা যখন করে, তখন আস্তে আস্তে না তার মধ্যে প্রত্যেকটা ইমোশনস, মানে হেট্রেড, ঘেন্না, লজ্জা, অভিমান, রাগ, আস্তে 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 কিন্তু সে সেইগুলোকে রিলিজ আউট করতে থাকে। রক্ত মাংসের মানুষ আমরা সবাই, আমরা কোথাও না কোথাও গিয়ে আমাদের আশা অনুরূপ ফল আমরা পাই না, খুবই স্বাভাবিক কথা সেটা, তাই তো? এবার তার জন্য আমাদের রাগ, অভিমান, ব্যাকুলতা, অনেক কিছু তৈরি হয়। এবার এই জিনিসগুলো হচ্ছে একটা ওয়ে আউট তার। হ্যাঁ, ঠিক আছে, তুমি রিলিজ করে দিলে, আর এই এনার্জিটা, এই ফিলিংটা কিন্তু খুবই ডিভাইন। মানে অ্যাটলিস্ট আমি এটুকু ফিল করতে পারি। আর ইট ইজ হোয়াট ইট ইজ, একটা কথা জানো, যা হয় যেটা হয় ভালোর জন্যই হয়। আমি যদি কখনো লাইফে সেরকম থাকে, হ্যাঁ সাকসেসফুল আমি বটি, কিন্তু লাইফে যদি আমি ভালো সাকসেসফুল যদি হতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি আমি আমার মা বাবাকে নিয়ে আসবো, হেলিকপ্টারে নিয়ে আসবো একদম, ঠিক আছে? তখন দেখবো ওই আকাশপথে যেতে কেমন লাগে। যাই হোক, এতক্ষণ ছায়া ছায়া হাঁটছিলাম, হঠাৎ করে কিন্তু আবার এই জায়গাটাতে কিন্তু প্রচুর রোদ্দুর। এই জায়গাটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কন্ট্রাস্টিং না, চারিদিকটা হেভি লাগবে। এই যে সানগ্লাস পড়ে গেছে একদম, দেখি আর টাকা, ও কি চিগনাল লাগে মাইরি। বাহ, অদ্ভুত সুন্দর। সূর্যের প্রথম কিরণটা গায়ে পড়লো, যদি একটু ঠান্ডা হতো তাহলে ভালো লাগতো। এইবারে কিন্তু বেশ খাড়া চড়ায়, এবারে গেঞ্জিটাও না খুলতে হয়, বিশাল খাড়া চড়ায়। খালি গায়ে হাঁটবে, বেশি হয়ে যাবে না? তো এইখানে করে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তো যাও 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 যাও, তো পিছনে তাকাও, এবার পিছনে তাকাও। নাইস। কিছু কথা এখানে না বললেই নয়। একটাই রাস্তা যেটা দিয়ে চলেছে মানুষ, সন্ধ, ঘোড়া, পালকি, পিঠু, আরো কত কিছু। তুমি এগোতে না পারলেও তারা তোমাকে ধাক্কা মেরে নিয়ে চলে যাবে সামনে, আবার ফেলেও দিতে পারে মুখ থুবড়ে। একটু সাবধানতা অবলম্বন করলেই আর কোনো অসুবিধা নেই বলে আমার মনে হয়। আর থেকে থেকে কানের পাশ দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার বিকট আওয়াজ করে। সেই ছোটবেলা থেকে হেলিকপ্টার দেখার স্বভাব বা অভ্যেস, যাই হোক, কিন্তু গোটা 4-5টা দেখার পরে খালি আওয়াজটাই থাক, আর দেখার ইচ্ছা হচ্ছে না। যাই হোক, মনে হলো রেস্ট নেওয়াটা দরকার। ঘন্টা 3-4 ধরে হেঁটেই চলেছি, প্রায় 7 কিলোমিটার কমপ্লিট। ব্যাস, আবার কি, ভীমবালি হেলিপ্যাডে 20-25 মিনিটের জন্য ফেলা হলো ঘাঁটি। 7-8 কিলোমিটার মতন আমরা হাঁটলাম। তো 7-8 কিলোমিটার মতন আমরা হাঁটার পরে এটা হচ্ছে তোমার ভীমবালি, এটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট হেলিপ্যাড। এখানে অনেকজন এসে ট্রেক করে এসে একটুখানি বসে, আমরাও এখানে মিনিট 20-25 মতো একটুখানি বসবো, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে ওই সামনে ভীমবাড়া, তারপরে ছোটা তিনচুলে, বাড়া তিনচুলে, একবারে ওই উঁচুতে পুরো মেঘের ভিতরে। ইটস আ ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলার, সেটা হচ্ছে প্লিজ ঘোড়াটাকে অ্যাভয়েড করো কাকা, ঠিক আছে? মানে ঘোড়াতে
মানে আমি একটা সিচুয়েশন বলছি, ঘোড়াতে একটা লোককে পুরো এরকম এরকম ক্লিফ, হ্যাঁ কোথাও কিছু নাই, সেই লোকটা এরকম করে যা হেঁটে যাচ্ছে, একটা ঘোড়া, সেই ঘোড়ার পেছনে একটা অন্য ঘোড়া দড়ি দিয়ে বাঁধা, সেই আরেকটু হলে লোকটাকে ঠেলে ফেলে দিত। আর এখানে দার্জিলিংয়ের মতো নয় যে নিচেতে কোনো বাড়ি আছে, একবারে পড়বে তো একবারে মাথা পেতে সঙ্গে সঙ্গে মরবে। শম্ভু শম্ভু শিবা মহাদেব শম্ভু। আবার তুললো ঝোলা চললো ভোলা। রাস্তায় না অনেক ছোট ছোট ঝর্ণা আছে, অফ ক্যামেরা জল ধরে খেয়েছি। ধাক্কা খেতে খেতে পৌঁছালাম রামবাড়ার সেই ব্রিজ। মন্দাকিনীকে এবার ডান দিক থেকে বাঁ দিকে নেব, তবে রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই। এই জিগজ্যাগ রাস্তা দেখতে যতটা সুন্দর ক্যামেরাতে, মনে কিন্তু ততটাই বিতৃষ্ণা। হেভি পরিশ্রম হবে উঠতে। রাস্তার মাঝে হচ্ছে একটা মানে ওয়াটার ড্রেনেজ সিস্টেম, কিন্তু বাঙালিদের বুদ্ধি তো মানে কি বলবো, গিটে গিটে। আরে পয়সা করে আনছো? আচ্ছা, বলে না মর্নিং শোজ এ ডে, কথাটা একেবারেই ভুল, আবারও প্রমাণিত। সব ঠিকঠাকই চলছিল, কোথায় থেকে এক ঝাঁক মেঘ এসে শুরু করে দিল বৃষ্টি, আর ঘোড়ার মলমূত্র হয়ে গেল কাদা। পাশ দিয়ে কেউ পেরোলে ছিটকে লাগছে সারা গায়ে, হয়তো এটাই পরীক্ষা। চারিদিকটা এখন আরো 100 গুণ সুন্দর, কুয়াশা ঢাকা পাহাড় আর রং বেরঙের রেনকোট, আর তার সঙ্গে খাড়া চড়াই। একটু রেস্ট নিলে কেমন হয়? বলছি আমরা কখন স্টার্ট করেছিলাম হাঁটা? 6:30 স্টার্ট করেছিলাম, আর এখন বাজছে ঘড়িতে পুরো 1:30। আর কেদারনাথ মন্দির আর এই সামনেই একদম। প্যাকেটটা কামড়ি খেয়ে নিল। আরে দের বাবা, না জানো না কুকুরগুলো এরকম কুকুরের পর ঘোড়ায় মানুষের সব থেকে বেশি প্রশ্ন ছিল। আমি চাই পার্লেজি যেন আমাকে স্পন্সর করুক। যে কোনো ট্রেকে গেলে আমার কাছে প্রায় 1 লরি পার্লেজি থাকে। আমি তো খাই, আবার তার সাথে বাকিদেরও খাওয়াই, সেটা মানুষ হোক বা কোনো পশু। ওয়েল, অনেক রেস্ট নিলাম, আর মাত্র 3 কিলোমিটার বাকি। সামনেই বারালিনচলি, আর তারপরেই কেদারনাথ বেশ। তবে রাস্তা যেন আরও দূরারহ, লাগুক সময়, তবে পৌঁছাবো তো বটেই, তাই না? আর শিবের অনুভূতিটা যেন গন্তব্যর থেকেও বেশি হলো এই জার্নিতে। কেননা 20 কিলোমিটার ধরে হেঁটেই চলেছি। বাস্তবে কিন্তু এটা ভ্লগের মতন এতটা হ্যাপেনিং নয়। অনেকটা সময় তুমি তোমার সাথেই, কারোর মুখে কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই। এত শোরগোলের মাঝেও যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। তোমার পা বলছে আর হচ্ছে না, তোমার কাঁধের ব্যাগটা যেন আরো 100 গুণ ভারী। চোখ দিয়ে অনবরত জল, কিন্তু এই জলটা কিসের? শারীরিক কষ্ট না মানসিক কষ্ট? বিশ্বাস করো, কোনো অনুভূতি নেই। কটা বাজে, কি করে পৌঁছাবো, কি খাবো, কোনো কিছুই নয়। আর এত কিছুকে ছাপিয়ে গিয়ে মনে মনে খালি একটাই নাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কন্ট্রাডিকশন হলেও এ স্বাদের ভাগ হবে না। এটা আমার, এই অনুভূতিটা সম্পূর্ণ আমার। হয়তো এটাই আমার শিবকে পাওয়া। কথায় আছে না, শিবকে পাওয়া গন্তব্যে নয়, শিবকে পাওয়া যাত্রাতে। বাবারে, ওইখান থেকে স্টার্ট করেছিলাম, একবারে পুরো রাস্তাটা নিয়ে ওই দিক দিয়ে 3-4টে পাক দিয়ে এখানে বুকটা ধড়াস ধড়াস করছে। রিয়েলি এই ট্রেকটা
কেদারনাথ যাওয়ার জন্য ট্রেক হচ্ছে, কিন্তু মাই গড, ওয়াও! কেদারনাথের এই রাস্তাটা তৈরি হচ্ছে কারণ এই রাস্তাটা 2013 বন্যাতে ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। এই জায়গাটার নাম হলো ঘোড়াপাড়াও। ঘোড়াপিঠু পালকিতে আসলে এটাই তোমার লাস্ট ডেস্টিনেশন, বাকিটা তোমায় হাঁটতেই হবে। এক ফালি সোজা রাস্তা, কিন্তু কত ইমোশনে ভরা। সামনেই ফটক, আর ওই দেখা যায় মন্দিরের চূড়া আর মাউন্ট কেদারনাথের লুকোচুরি খেলা। তবে তাকানোটা দুষ্কর, চোখে যে জলের খেলা। সত্যি বলতে জীবনের প্রত্যেকটা বড় আঘাতও যেন কতটা ক্ষুদ্র এটার সামনে। হে ভগবান, আমি তোমার দরজার সামনে দাঁড়িয়ে, তুমি কি সেটা টের পাচ্ছ? দয়া করে দেখা দিও। অনেক দূর হতে পায়ে হেঁটে এসেছি, তোমাকে নিজেও চোখে দেখব বলে। নমো পার্বতী পতে, হর হর মহাদেব। ব্যাগটা রেখেই দৌড়ে চলে এলাম বাবার সন্ধ্যারতি দেখতে। কত শত লোকের সমাগম, শুধু লোক বলা ভুল, কত দেব দেবী সাধকও আছে সেই মাঝে। শেষ বেলার আলোতে মাউন্ট কেদারনাথ ও মন্দির যেন অপার্থিব। মানুষজন আর তার সাথে আমিও মনের সুখে গা দোলাচ্ছি সেই আওয়াজে। ভিড়ে ঠাসা সন্ধ্যা আরতির প্রস্তুতি তুঙ্গে। আমি বেশ মজা নিয়ে বাবার সন্ধ্যা আরতি দেখছি। হর হর জগদীশ হরেতে যেন মন দুলছে। প্ল্যান ছিল বা প্ল্যান আছে, কালকে সকালে বাবার দর্শন করব। ঠিক এমন সময় আউট অফ দ্য ব্লু একটা লোক বলে উঠল, এই তুমি কি বাঙালি? বাকিটা আমি আর তোমাদের বলবো না, এটা আমার জন্যেই থাক। হয়তো সে আমায় ডাকছে। ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিয়ে ঘুমানোর আগে আরেকবার মন্দির থেকে ঘুরে এসে হলো সকাল। পিছনে মাউন্ট কেদার, তার ঠিক সামনেই তার মন্দির, আর সঙ্গে উজ্জ্বল রোদ্দুর। ঠিক যেন মনে হচ্ছে এই ওয়েদারটা সে তোমার জন্য তৈরি করেছে, যাতে দর্শন করতে তোমার কোনো অসুবিধে না হয়। সকালবেলা উঠে স্নান করে লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টা 6 সময় নিয়ে ছুঁয়ে দেখলাম বাবাকে। কথিত আছে নাকি এই মন্দির দাপর যুগে পাণ্ডবদের দ্বারা নির্মাণ করা। মহাভারতের বিরোধী দল কৌরবদের সাথে যুদ্ধ জেতার পর সাম্রাজ্য পড়ে থাকলেও তারা আর ফিরে তাকায়নি সেই দিকে, শুধু ছিল ভাইদের হত্যা করার অনুতাপ।
মহাদেবের শরণাপন্ন তারা হলেও প্রথমে কিন্তু মহাদেব মুখ ফিরিয়ে নেয় পাণ্ডবদের থেকে। কিন্তু মহাদেবকে নন্দী ছদ্মবেশে ধরে ফেলে ভীম। ঠিক তখনই নন্দীরূপী মহাদেব নিজেকে 5 খণ্ডে ভেঙে ছড়িয়ে দেয় চারিদিকে। তার মধ্যে শ্রী কেদারকে কেদারনাথে ষাঁড়ের কুঁজ রূপে পুজো করা হয়। আরও আছে, যেমন তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং মদমহেশ্বর। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি দর্শন করেছি কালকেই, কিন্তু কালকে ওই জ্যোতির্লিঙ্গ দর্শন করার পরে যা হয়েছিল না, সেটা বলে বোঝাতে পারবো না। মানে এই এত কিছু হেঁটে আসা, এটা সেটা সব যেন এক মুমেন্টের মধ্যে যেন চুপ হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর লাগছে সেই একদম মারাত্মক, অদ্ভুত, একদম অদ্ভুত। আর এখানে কত কত জায়গা থেকে লোক, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ঠিক আছে। আবার আজকে আমরা সকালে দর্শন করবো। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো কালকে রাত্রে, সেটা আমি আজকে বুঝতে পেরেছি। সেটা আমি মুখ চোখে হোপফুলি ফুটে উঠেছে, কিন্তু মাই গড, যা করে ভগবান ভালোর জন্য। কালকে দর্শন তো দিদি, অ্যাকচুয়ালি তাই দর্শন তো হয়ে গেছে। এরপর দেখলাম ভীমশিলা, 2013 বন্যায় কেদারনাথের রক্ষাকর্তা। আর তার ঠিক পিছনেই আদি শঙ্করাচার্যর সমাধিস্থল। পরবর্তী গন্তব্য হলো কালভৈরব। মনে করা হয় কালভৈরবের দর্শন না করলে দর্শন নাকি অসমাপ্ত, তাই যেতেই হবে। ব্যাস, এইবার যে ফেরার পালা। কিন্তু তার আগে ভ্লগার মানুষরা একটু কন্টেন্ট শ্যুট তো করবেই, তাই না? সত্যি বলতে এখানে ক্যামেরা অন করতেই বিরক্তি আসছে। এই অনুভূতিটা সম্পূর্ণ পবিত্র। ক্যামেরা এখানে নাই বা থাকলো, ইচ্ছে না থাকার সত্ত্বেও যেতে হবে ফিরে। এখনো যে অনেকটা গল্প বাকি। আশীর্বাদ নিয়ে যাচ্ছে হে মহাদেব, তুমি ডাকলে আবার চলে আসবো এই শরীর আর মনটাকে সঙ্গে নিয়ে। আনটিল দেন, মাই নেম ইজ অর্ঘ অ্যান্ড ইউ আর ওয়াচিং অর্ঘ ভ্লগস। ভালো থাকবে।